এত শীতে বাইরে কি করছেন সাবিহা? মুহূর্তেই সাবিহা পেছনে ঘুরে কোনো প্রকার ভূমিকা ছাড়াই বলল। আব্বু আমার বিয়ে ঠিক করেছে। হঠাৎ সাবিহার নিকট হতে মুখনিসৃত বিয়ে নামক শব্দটি শুনে স্তম্ভিত হলো রাগীব। কিন্তু তার এই স্তম্ভিত ভাবটি বেশিক্ষণ স্থায়ী হলো না, বরং হঠাৎ প্রজ্বলিত ক্রোধে তার হালকা খয়েরি রঙের আঁখি দুটো যেন থপ করে জ্বলে উঠল। ধীরে ধীরে রাগীবের অন্তঃস্থলে ক্রোধের অনল পুঞ্জিতভূত হলো। কিন্তু সাবিহার সম্মুখে নিজের অন্তরালে প্রবল ক্রোধ সে বহিঃপ্রকাশ হতে দিতে চায় না। ফলে ক্রোধের অনল মেটাতে দুই হাত মুঠো শক্ত করে ধরল সে। কিন্তু তার সম্মুখ পানে সাবিহা দাঁড়িয়ে থাকা চেহারার অঙ্গিভঙ্গি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালালো সে। এদিকে সাবিহা দীর্ঘশ্বাস ফেলে রাগীবকে জিজ্ঞেস করলো, আব্বুর খুশির জন্য আমার কি বিয়েতে রাজি হয়ে যাওয়া উচিত? রাগীব চুপটি করে দাঁড়িয়ে রইল। মৃদু হাসার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে বলল, চলুন আমার রুমে বসে এ ব্যাপারে ডিটেলসে কথা বলি। রাগীবের নিকট জবাবের অপেক্ষা থাকায় সাবিহা ছোট্ট নিঃশ্বাস ছেড়েই বলল, আচ্ছা চলুন। রাগীব সাবিহার সম্মুখ প্রান্ত হতে সরে গিয়ে পাশে দাঁড়িয়েই বলল, আফটার ইউ। সাবিহার কথা বাড়ালো না, ধীর পদে হেঁটে হেঁটে রাগীবের রুমে প্রবেশ করলো। পিছে রাগীব শক্ত হাতে মুঠোয় আরো জোর দিয়ে নিজের ক্রোধ প্রশমিত করার চেষ্টাই করলো। সাথে ঠোঁট দিয়ে বড় বড় নিঃশ্বাস ছেড়ে এই চেষ্টাকে আরো সফল করার চেষ্টা করলো। বিড়বিড় করে স্বগতিক্ত করলো, এটা আপনি ঠিক করেননি, মোটেও ভালো কাজ করেননি আপনি। এই বলে সে রুমে প্রবেশ করেই ঢকঢক করে এক গ্লাস পানি পান করলো। ওদিকে সাবিহার রুমে অবস্থিত সোফাটিতে বসে উদাস চাহনিতে রুমের প্রতিটি জিনিস দেখতে লাগলো। রুমের জানালার ধারে অবস্থিত সোনালী রঙের উইন্ড কারেন্টটা মৃদু শব্দে টুংটাং ধ্বনি তুলছে। মিষ্টি এই ধ্বনি বাতাসে যেন কোনো বিহঙ্গের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। হয়তো এরই মাধ্যমে চলমান হাওয়া সাবিহার মনোব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। রাগীব গ্লাস রেখে অস্থিরতার সহিত ছোট্ট টুল টেনে সাবিহার সম্মুখে পানে বসল। কাল বিলম্ব না করে সাবিহাকে জিজ্ঞেস করলো, বিয়েতে আপনার কি মত? সাবিহা রাগীবের পানে চাইল, স্মিত হাসলো, বলল, আমি আমার আব্বু আর আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই দুইজন আমার কাছে যা চাইবে আমি স্বেচ্ছায় তাই দিয়ে দিব। আব্বু খুশি মনে আমার বিয়ে ঠিক করেছে। আবার এই বিয়ের সাথে আব্বুর মান সম্মানও জড়িত। তো একজন মেয়ে হিসাবে আমি কখনোই চাইবো না আব্বুর মান সম্মান হার্ট হোক, রাইট? রাগীব সন্দিহানতির চাহনিতে সাবিহার পানে চেয়ে আছে। সাবিহার কণ্ঠস্বরে পরিবর্তন ও কথার মোড় পরিবর্তিত হতে দেখে তার মাঝে সন্দেহের পরিমাণ গাঢ় হতে লাগলো। সে অনুমান করলো সাবিহা নিশ্চয়ই তার অপছন্দের সিদ্ধান্তটি নিবে। রাগীবের এই সন্দেহকে যেন হাতে নাতে প্রমাণ করতে চাইল সাবিহা। ফলস্বরূপ সে বলল, আমিও চাই না আব্বুর মান সম্মানের কোনো আঘাত আসুক, এই জন্য আমি বিয়েটা করব। রাগীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সাবিহার নিকট হতে এমন সিদ্ধান্ত মোটেও আশা করেনি। হ্যাঁ, সে অনুমান করেছে এই ব্যাপারে, কিন্তু সে কখনোই চায়নি তার অনুমান সঠিক হোক। এটা তো কখনো হওয়ার কথাই ছিল না। আকস্মিক সাবিহার বিয়ের খবরটা যেন বিনা মেঘে বজ্রপাতের ন্যায় আঘাত হানল। রাগীব যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো। কিঞ্চিত বিস্ময়িত কণ্ঠে সাবিহাকে জিজ্ঞেস করলো, আপনি কি শিওরলি ডিসিশনটা নিলেন? ইয়া। এত বড় ডিসিশন নিলেন কখন? প্রথমে আপনাকে দেখে মনে হয়নি আপনি বিয়েতে একমত, কিন্তু এখন এভাবে হুটহাট ডিসিশন শুনিয়ে দিলেন। মাঝে মধ্যে কিছু কিছু ডিসিশন এইভাবে হুটহাটি নিতে হয় এবং শুনিয়ে দিতে হয়। এখন তাহলে আসি। এই বলে সে উঠে দাঁড়ালো। রাগীবকে দ্বিতীয় কিছু বলার সুযোগ না দিয়ে সে দরজার দিকে পা বাড়ালো। দুই পথ এগিয়ে তার কদম থমকে গেল। তার যে যেতে মন চাইছে না, মন চাইছে আজীবন এখানেই রয়ে যাক সে। কিন্তু বাস্তবতার বেড়াজালে যেমন সব স্বপ্ন পূরণ হয় না, তেমনি রাগীবকে চিরতরে নিজের কাছে পাওয়া যে নব্য অভিপ্রায় তার মনে জেগে উঠেছিল, সেটাও পূরণ হওয়ার নয়। সাবিহাই একমাত্র জানে তার মনের মাঝে কেমন উতাল পাতাল ঝড় আরম্ভ হয়েছে। অস্থির অনুভব করছে সে। এই শান্ত ঝড়কে সে থামাবে কি করে? কিভাবে নিজেকে সান্ত্বনা দিবে? সাবিহা
কিয়ক্ষণ সেই স্থানেই দাঁড়িয়ে রইল। খানিক বাদে ঘাড় ঘুরিয়ে রাগিবরে পানে চাইল। অতঃপর নিজেকে সান্ত্বনা দিতে রাগিবকে শুনিয়ে শুনিয়েই বলল, আমি বিয়ে করব, সে যতই পিছুটান থাকুক না কেন। সাবিহার এহেন কথায় রাগিব হকচকাল। প্রশ্নোত্তর চাহনিতে চেয়ে জিজ্ঞেস করল, কোন পিছুটানের কথা বলছেন সাবিহা? সব প্রশ্নের উত্তর দিতে নেই। এই বলে সে কোনো প্রকার কাল বিলম্ব না করে গেস্ট হাউস হতে বেরিয়ে গেল। রাগিব সাবিহার এই অদ্ভুত আচরণে ভীষণ অবাক হলো। স্বগতিক্ত করেই বলল, হঠাৎ সাবিহা এমন উদ্ভট আচরণ করলো কেন? ও কি কিছু মিন করে গেল? রাগে ভাবতে লাগলো। সাবিহার আচরণ, চাহনি, বাচনভঙ্গি, তার প্রতিটা পদক্ষেপ কল্পনায় চলমান রেখে কিছু অনুমান করল। অবশেষে তার অনুমান ও প্রত্যাশা দুয়ে দুয়ে মিলে 4 হলো। ভীষণ খুশিতে প্রজ্বলিত নয়নে হাতের মুঠো করে ইয়েস বলে উৎফুল্লতা প্রকাশ করল রাগিব। সাবিহার উদ্দেশ্যে হাওয়ায় মিলিয়ে বলল, অ্যাট লাস্ট আই অ্যাম সাকসেসফুল। উফ, আই অ্যাম নট রং। ইউ আর ইন লাভ মিস সাবিহা তাসনিম। এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম। নাও ওয়েট অ্যান্ড ওয়াচ শ্বশুরমশাই। আপনার মেয়েকে কিভাবে আপনার নাকেরই নিচ দিয়ে নিয়ে গিয়ে বিয়ে করি। এই বলে রাগিব পাকা হাসলো। সে তার পরিকল্পনায় সফল এবং তার অনুমানকৃত সময়ের তুলনায় সে দ্রুত সফলতা পেয়ে গিয়েছে। পাখির কিচিমিচি ধ্বনির মাধ্যমে ভ্যানিসে হিমপ্রভাতে আরম্ভ হলো। সকলে ব্যস্ত হয়ে পড়ল নিজ নিজ কাজে। সাবিহা গ্রুপ অ্যাসাইনমেন্টের জন্য নির্দিষ্ট সময়ে 2 ঘন্টা পূর্বেই ভার্সিটি চলে গিয়েছে। সালমা বেগম সার্ভেন্টদের বলে সকালের নাস্তা রেডি করাচ্ছেন। আজ তার শরীর খারাপ বলে রান্নার কাজটা সার্ভেন্ট দিয়েই সে করিয়ে নিচ্ছে। অন্যান্য সময় হলে নিজ হাতেই রান্না করে স্বামী সন্তানকে খাওয়াতেন তিনি। ব্যাকইয়ার্ডের লনে মনমরা হয়ে একা একা ফুটবল খেলছে সাবির। আজ তার স্কুল বন্ধ, পাশে নেই কোনো খেলার সঙ্গী। হঠাৎ ফুটবলে পা চালাতে চালাতে তার রাগিবের কথা মনে পড়ল। কোনো প্রকার কাল বিলম্ব না করে ফুটবল ফেলে সে গেস্ট হাউসের ভেতরে চলে এলো। রাগিব তখন গেস্ট হাউসে ছোট্ট রান্নাঘরে অমলেট বানাতে ব্যস্ত। আর ঘণ্টাখানেকের মাঝে অফিসে ছুটি হবে তার। এরই মাঝে সাবিতকে রুমে উপস্থিত হতে দেখে রাগিব রান্নাঘর থেকে হাঁক ছেড়ে বলল, কি ব্যাপার ডুড, হঠাৎ এখানে কেন? ব্রেকফাস্ট করছো রাগিব ভাই? রাগিবের তখন অমলেট বানানো শেষ। সে অমলেটটা প্লেটে তুলে কিচেন টাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে সাবিতের সম্মুখে এসে দাঁড়ালো। বলল, এখনো করিনি, করব। চলো তোমার সাথেই আজকের ব্রেকফাস্ট করি। না রাগিব ভাই, আমি এখনই ব্রেকফাস্ট করব না। চলো না, আমার সাথে একটু ফুটবল খেলো। একা একা খেলতে ভালো লাগছে না। এখন? এখন অফিসে যাও তো দেরি আছে, চলো না একটু খেলি। সাবিতের কাছে রাগিবকে হার মানতে হয়। সে অমলেটটা রেখেই সাবিতের সাথে লনে চলে এলো। অতঃপর দুজনে ব্যাকইয়ার্ডে ফুটবল খেলতে লাগলো। তাদের খেলার মাঝে প্রবেশ করলো সামাদ। সাবিতের উদ্দেশ্যে কৃত্রিম দুঃখ প্রকাশ করেই বলল, কি ব্যাপার সাবিত, নতুন পার্টনারকে পেয়ে পুরনোকে ভুলে গেলি? গুড গুড, আমার কাছে আর কিছুই আবদার করে দেখিস। সামাদের কথায় রাগিব ঠোঁট টিপে হাসতে লাগলো। এদিকে সাবিত পড়ল বিপাকে। সামাদের এই রূপ হুমকিতে সে খানিক ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ রাগিবকে উপেক্ষা করে সামাদের নিকট চলে এসে বলল, এমন কিছুই না সামাদ ভাই, আমি একটু বোর হচ্ছিলাম বলি রাগিব ভাইকে খেলার জন্য ডেকেছি। তুমিও তো আজকাল সময় দাও না, তো কার সাথে খেলবো আমি বলো? এই বলে সে ঠোঁট উল্টে দুঃখ প্রকাশ করলো। সাবিতের এহেন দুঃখ প্রকাশের ভঙ্গি দেখে রাগিব ও সামাদ একত্রে হো হো করে হেসে উঠল। সামাদ বলল, চল 3 জনে একটু খেলি। ওকে ওকে, ডান। এই বলে সে সামাদের দিকে বল পাঠিয়ে দিল। অতঃপর 3 জনে একত্রে ফুটবল খেলতে লাগলো। 8 ঘন্টায় খেলাধুলা শেষে রাগিব ও সামাদ অফিসের জন্য রেডি হতে চলে গেল। 20 মিনিটের মাঝে তারা রেডি হয়ে ব্যাকইয়ার্ডে উপস্থিত হলো। সামাদ রাগিবকে গাড়িতে ওঠার জন্য অফার করলে রাগিব সে প্রস্তাব আর নাকচ করল না। অতঃপর দুজন একত্রে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। পথের মধ্যে চলল দুজনার মাঝে ব্যবসায় বিষয়ক আলাপ আলোচনা, চলল নিজেদের পরিবার সম্পর্কে টুকটাক জানাশোনা। এতে করে তাদের মাঝে একে অপরকে নিয়ে সহানুভূতি তৈরি হলো। তাদের সম্পর্কের খানিক উন্নতি হলো। এতে অবশ্য সামাদের কোনো সুবিধা লুকায়িত না থাকলেও রাগিবের স্বার্থ ও সুবিধা লুকিয়েছিল, যা সামাদ খুনা করেও টের পায়নি।
কৃষ্ণকায় আম্বরে গাঢ় ধূসর রঙের মেঘপুঞ্জের মেলা বসেছে। কনকনে শীত আবহাওয়াতেও গোটা ভ্যানিস নগরী আধারে নিমজ্জিত নগরীতে পরিণত হয়েছে। যে কোনো মুহূর্তেই ঝমঝম করে বৃষ্টি নেমে গোটা শহর সিক্ত করে দিয়ে যাবে। সেই সাথে দিয়ে যাবে কয়েকদিনের হাড় কাঁপানো শীতের আগমনী বার্তা। বাংলাদেশের ন্যায় ভেনিসেও শীতকালে বর্ষার আগমন হয়, তবে তার স্থায়িত্ব ক্ষণিকের, কিন্তু ফল সুদূর প্রসারী। আমেরিকান একটি কোম্পানির সাথে বিজনেস মিটিং বলে আজ আফসার সাহেব ও সামাদ নির্দিষ্ট সময়ের পূর্বে অফিসে পৌঁছে গিয়েছে। সালমা বেগম একা একা রুমে বসে মেয়ের বিয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের তালিকা তৈরি করছেন। গতকাল রাতে সাবিহার সাথে তার কথা হয়েছে, তবে এই কথোপকথনের স্থায়িত্ব খুব বেশিক্ষণে ছিল না। সাবিহার সিদ্ধান্ত শোনা মাত্রই সালমা বেগম কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন, কিন্তু আফসার সাহেবের ডাক পড়ায় মেয়ের সাথে বসে সম্পূর্ণ খোলামেলা আলাপ করতে পারেনি তিনি। তবে যেহেতু আফসার সাহেব একবার এই বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, সেহেতু সাবিহা হ্যাঁ বলুক বা না বলুক, আফসার সাহেব নিজ পছন্দ অনুযায়ী এই বিয়ে দিয়েই ছাড়বেন। এই ক্ষেত্রে সাবিহার একমত থাকার আফসার সাহেবের সুবিধাই হয়েছে। জোর জবরদস্তি করতে হবে না মা মেয়ের সাথে। সাবিহা কিছু বলার উদ্দেশ্যে নিয়ে তার বাবা মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। রুমের বাহির হতেই সালমা বেগমকে কিছু লিখতে দেখে সে রুমের ভিতরে অগ্রসর হলো না, উল্টো পায়ে ব্যাগ কাঁধে নিচে নেমে এলো। অপূর্ণ ইচ্ছেগুলো ভারী, তার মনটা ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। গতকাল হতেই নয়া অনুভূতি জাগিয়া তার মনটা উদাসীনতায় ছেয়ে আছে। তার মন কুঠিরে সুখ নেই, বরং এটি দুঃখের ছায়ে ছেয়ে গিয়েছে। আর এই দুঃখ কেন যেন অস্থায়ী নয়, স্থায়ী। এমনটা অবশ্য সাবিহা ভাবছে, কারণ তার মনের অরণ্যে যে রাগিব নামক সুপুরুষটি স্থায়ীভাবে বসবাস আরম্ভ করে দিয়েছে। সে ভাবছে কি করে তার মন হতে রাগিবের আবাসস্থল মিটিয়ে দেওয়া যায়, কি করে তার নতুন জীবনে আগ্রহী হওয়া যায়। উফ, গতকাল সম্পূর্ণ রাত ভেবেও কোনো কাজ হলো না। তবে কি আজীবন রাগিব তার হৃদয়ে স্থায়ী সিলমোহরের ন্যায় ছেপেই থাকবে? সাবিহা অন্যমনস্ক হয়ে দরজা খুলল। অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নামতে আরম্ভ হলো। মন খারাপের মেঘমালা চিরে আকস্মিক বর্ষিত হওয়া ক্রন্ধন স্বরূপে বাদলে বিন্দু বিন্দু ফোঁটা দিয়ে মুহূর্তে চারিধারে অস্পষ্ট হয়ে এলো। সাবিহা কিয়ক্ষণ বর্ষণমুখর বাতাবরণের দিকে চেয়ে রইল, অতঃপর ক্ষীণ তাচ্ছিল্যের সুরেই বলল, আমি কাঁদতে পারছি না বলে তুমি কাঁদছো? সাবিহার কথার প্রতি উত্তর স্বরূপ যেন অন্তরিক্ষ হতে আলোর ঝলকানি দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। গগন কাঁপানোর শব্দে বাতাবরণ কেঁপে উঠল না সাবিহা। এই সামান্য বিদ্যুৎ চমকানিতে ভীতু হয় না সে। অন্যান্য সাধারণ মেয়েরা যেখানে ভয়ে চমকে উঠে চিৎকার করে উঠে, সেখানে সাবিহা স্বাভাবিক থাকে। এটা আজই প্রথম নয়, ছোটবেলা হতেই সে এমন। তার চরিত্র কখনো প্রস্থের ন্যায় ধীর মজবুত, তো কখনো কদমের ন্যায় মোলায়েম ভঙ্গুর। প্রিয়দের সামনে সে কদম, তবে অপ্রিয়দের সামনে সে প্রস্তর। আকস্মিক রাগিবের কণ্ঠস্বর শুনে চমকে উঠল সাবিহা। চমকিত দৃষ্টিতে সম্মুখ পানে চাইল। কালো গাড়ির ড্রাইভিং সিটের জানালা দিয়ে রাগিবকে দেখা যাচ্ছে। মোলায়েম হাসিতে লেপ্টে থাকা তার গাঢ় বাদামি বর্ণ বিশিষ্ট ঠোঁট জোড়া স্থির। দৃষ্টি জোড়ায় খানিক কৌতূহল, খানিক ব্যস্ততা। ঘোর বর্ষণের অস্পষ্ট ছোঁয়া ছেয়ে ওঠা পরিবেশে রাগিব সাবিহার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সাবিহাকে ছাতা হাতে দেখে রাগিব গলার স্বর উচ্চ পর্যায়ে নিয়ে বলল, চলুন আপনাকে ভার্সিটি ড্রপ করে দিয়ে আসি, সাবিতও যাচ্ছে। রাগিবের কথা শেষ হওয়া মাত্রই সাবিত ব্যাগ কাঁধে নিয়ে এক প্রকার দৌড়ে এসে গাড়ির ব্যাক সিটে বসে পড়ল। অতি দ্রুততম সহিত ছুটে চলা সাবিতের ছোট্ট দেহটিতে বৃষ্টির কয়েক ফোঁটা লেপ্টে রইল। গাড়িতে উঠতেই সেই ফোঁটাগুলোকে চামড়ার জ্যাকেট হতে ছিটকে ছিটকে দূরে সরিয়ে দিল। রাগিবকে বলল, রাগিব ভাই হারি আপ, না হলে ক্লাসে লেট হয়ে যাব। রাগিব সাবিতের কথা কর্ণগ্রাহ্য করল, ফলে পূর্বের তুলনায় দ্বিগুণ ব্যস্ততার সহিত সাবিহাকে বলল, সাবিহা দ্রুত উঠে বসুন, সবারই লেট হয়ে যাচ্ছে। সাবিহা কোনরূপ কথা উচ্চারণ করল না। মন্ত্রমুগ্ধের ন্যায় হেঁটে গিয়ে রাগিবের পাশে
গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়ল। তার এহেন কাজে বৃষ্টির ফোঁটাগুলি তাকে একান্তভাবে আপন করে নিল। ফলে পুরো উলের সোয়েটারটায় অধিকাংশে ভিজে গেল। তবে সে এই পরোয়া করল না। সে যে এখন মন্ত্রমুগ্ধ। অদ্ভুত যে মানুষটির নিকট হতে সে নিজেকে বিরত রাখবে, সে মানুষটি প্রেমেই ঘন ঘন নিজেকে আবদ্ধ করে ফেলেছে সে। রাগিব যেন তার জাদুর কাঠি নাড়িয়ে সাবিহাকে মুহূর্তে বশ করে ফেলেছে। সাবিহা ঢের টের পাচ্ছে রাগিব তার প্রিয়দের তালিকায় নাম ছাপিয়েছে। ফলে সে ইচ্ছে সত্ত্বেও রাগিবের সাথে কঠোর হতে পারছে না, বরং সে ফুলের ন্যায় মোলায়েম হয়ে রাগিবের সামনে থাকতে চাইছে, রাগিবের ভালোবাসা পেতে চাইছে। সে জানতে চাইছে না এর ভবিষ্যৎ, সে শুধুই মুহূর্তগুলো উপভোগ করতে চাইছে। গভীর হতে গভীরতর ভাবে রাগিবের প্রেমেই পড়তে চাইছে সে। তার জন্য কাল নতে সিদ্ধ হয়ে যাওয়া রাগিবকে পেতে চাইছে সে। আদৌ কি তার এই চাওয়া পাওয়া পূর্ণ হওয়ার যোগ্য? সে জানে না, কারণ এই মুহূর্তে সে ঘোরে আছে, রাগিবের ঘোরে। গাড়ি আপন গতিতে ছুটে চলেছে। চলমান গাড়ির কাচের জানালায় বেরঙা বৃষ্টির ফোঁটা সম্মিলিত হয়েছে। গাড়ির গতির ফলে বৃষ্টির ফোঁটাগুলো বেয়ে বেয়ে একে অপরের সাথে মিশে নির্মমুখে বেয়ে পড়ছে। নব্য আগত বৃষ্টির ফোঁটাগুলি কাচের জানালার বাড়ি খেয়ে মৃদুর ধ্বনি সূচনা ঘটাচ্ছে। সেই ধ্বনির তালে বিমোহিত হয়ে রাগিব আর চোখে সাবিহাকে দেখছে। আদো আধরিয়ায় পরিবেশে সাবিহার স্নিগ্ধ চেহারাখানা আরো স্নিগ্ধ হয়ে উঠেছে। কি স্নিগ্ধ লাগছে সাবিহাকে দেখতে। সাবিহাও রাগিবকে দেখছে, তবে দীর্ঘ সময়ের ব্যবধানে দেখছে সে। এই প্রেমময় দর্শনের ফলে মাঝে মাঝে রাগিবের আখিজোড়ায় তার স্নিগ্ধ আখিজোড়া আবদ্ধ হচ্ছে। তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নিচ্ছে সে। কিছুক্ষণ বাদে পুনরায় রাগিবকে দেখছে সে। সাবিহার ভার্সিটির সামনে এসে রাগিব গাড়ি থামালো। সাবিতকে আরো প্রায় 15 মিনিট আগে স্কুলে নামিয়ে দিয়ে এসেছে সে। এবার সাবিহার পালা। গাড়ি ভার্সিটিতে থামিয়ে রাগিব বলল, আপনার ভার্সিটি চলে এসেছি, নামবেন না? হ্যাঁ, নামবো। এই বলে সে ঘাড় ঘুরিয়ে দরজা খুলল। নামার পূর্বে ছাতিটা মেলে ধরে সাবধানে পা ফেলল। কংক্রিটের রাস্তার তৈরি হওয়ায় ক্ষুদ্রতম একটি গর্তে জমা থাকা পানিতে মুহূর্তে তার সাদা ধবধবে কেজ সিক্ত হয়ে পড়ল। অন্য সময় হলে সাবিহা খানিক বিরক্তি প্রকাশ করত, তবে আজ করল না। 2 পা নামিয়ে গাড়ি হতে বেরিয়ে পড়ল সে। ঘাড় ঘুরিয়ে এক পলক পেছনে ফিরে রাগিবের পানে চাইল। অতঃপর মুচকি হেসে নিজ গন্তব্যে যাত্রা আরম্ভ করল। রাগিব অগোচরে সাবিহাকে ফিরতি হিসাবে মৃদু হাসি উপহার দিল। কিয়ৎক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকে গাড়ি ঘোরাতে লাগলো সে। হঠাৎ ফোনের রিংটোনে কর্ণপাত হতেই সে গাড়ি পূর্বের জায়গায় ফিরিয়ে আনলো। কোটের পকেট হতে ফোন বের করতে স্ক্রিনে ইন্দ্র নামটি জলজল করে ভেসে উঠল। কিঞ্চিত ভ্রু কুঞ্চিত করে কোনো প্রকার কাল বিলম্ব বাদে সে কল রিসিভ করলো। তৎক্ষণাৎ ওপাশের ইন্দ্রর অস্থির কণ্ঠ ভেসে এলো, স্যার, আপনাকে অতি দ্রুত স্লিপ ব্রেক করতে হবে।